জ্বালানি তেল নিতে বেশিরভাগ ফিলিং স্টেশনে নেই আগের সেই ভোগান্তি। বাধ্য হয়েই দাম সমন্বয় করেছে সরকার, বললেন সড়ক মন্ত্রী। গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে টানা পড়ে জনগণকে সাথে নিয়ে এগোতে চায় বিএনপি। সাংঘর্ষিক পরিস্থিতির শঙ্কা দেখছেন না শীর্ষ নেতারা। জনগণের নির্বাচিত একটা সরকারের যে মেয়াদকাল এবং তার যে একটা কার্যক্রম, সেটা যেন প্রতিহত না হয়। পরিবর্তনের পরামর্শগুলো আসছে, আমরা গণভোটে যেটাকে আমরা পাস করলাম, এটাকে অস্বীকার করা মনে হচ্ছে আবারও ফেসিবাদের জন্য রাস্তা আমাদেরকে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া। বেঁচে নেই যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। ফেসবুক পোস্টে জানালেন ভাই, আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্লোরিডা পুলিশ। আলোচনার জন্য ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে আজই পাকিস্তান পাঠাচ্ছেন ট্রাম্প। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এতে নেই আগের সেই ভোগান্তি। তবে কোনো কোনো পাম্পে ছুটির দিনে গাড়ির লাইন দেখা গেলেও তা আগের চেয়ে কম। চালকরা বলছেন এখন আর তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হতো, এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি তেল পাচ্ছেন তারা। ফুয়েল পাস ব্যবস্থা চালু হয় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক হওয়ায় চাপও কমে এসেছে পাম্পগুলোতে। ফুয়েল পাস দেওয়ার কারণে পাম্পে অনেক শৃঙ্খলা আসছে। প্রথমে একটু ঝামেলা হয়েছিল, পরে আমরা যারা আসতেছে তাদেরকে বুঝাই বলতেছি যে এটা 2-5 মিনিটের কাজ, আপনারা করে নেন, এবং একটা ভালো পর্যায়ে তারা 1400 টাকা তেল পেয়ে যাচ্ছে। এখন অনেকটা শৃঙ্খলা চলে আসছে, আশা করি আর 2-1 দিনের মধ্যে একদম পুরো স্বাভাবিক হয়ে যাবে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বিজয় সরণী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে সার্বিক চিত্র কেমন দেখছেন? তেলের জন্য অপেক্ষমান যে গাড়ির সারি সেটি কতটুকু রয়েছে, গ্রাহকরা কি বলছেন? একটু বলতে চাই যে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পাম্প ঘিরে যে অস্থিরতা ছিল, যে অনিশ্চয়তা ছিল, সেটা কিন্তু অনেকটাই কেটেছে এবং আগে যেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেই অপেক্ষাও কিন্তু অনেকটাই কমেছে। আমি আছি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির যে দীর্ঘ লাইন, সেই লাইনটিও কিন্তু অনেকটা ছোট হয়ে এসেছে এবং যারা চালক আছেন তারা বলছেন যে এখন লাইনে দাঁড়ালে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত যে তেল সেটি কিন্তু মিলছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই ট্রাস্ট ফিলিং স্টেশনের যে দীর্ঘ লাইন এবং সেই লাইনের সাথে একটু দেখাতে চাই যে পাশাপাশি কিন্তু তেলের সরবরাহ বেড়েছে এবং যারা আছেন এখানে পাম্পের যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা আগের চেয়ে 20 ভাগ বেশি জ্বালানি পাচ্ছেন। যেহেতু জ্বালানি সরবরাহ বেড়েছে, তাই গ্রাহকরাও কিন্তু কাঙ্ক্ষিত যে তেল সেটি কিন্তু পাচ্ছেন। এই পরিস্থিতি কিন্তু শুধু এই একটি পাম্প ঘিরে না, রাজধানীর অধিকাংশ পাম্পের চিত্র কিন্তু এমনটা যে ভোগান্তি অনেক কমেছে এবং সেই সাথে এই তেল নিতে আসা যে গ্রাহক যারা আছেন তারা বলছেন যে তাদেরও কিন্তু সময় কিন্তু অনেকটা বেঁচেছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফ এর কোনো চাপ নেই। সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়েই দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার এই পদক্ষেপ নিয়েছে। তেলের দামের সাথে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় তাহলে কোনো আলোচনা ছাড়াই বাস ভাড়াও কমে যাবে। তবে এবার শুধু ডিজেল চালিত বাসেই ভাড়া বাড়বে।
সিএনজি চালিত পরিবহনে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধের চেষ্টা করা হবে। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাস চালিত যানবাহনের ভাড়া বাড়বে না। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখছে সরকার। এ সময় ভবিষ্যতের সকল সরকারি সেবা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বিরোধী দলের রাজপথের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। এ নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। গণভোট কিংবা জুলাই সনদ ইস্যুতে আন্দোলনে নেমে জামায়াত নেতৃত্বাধীন জোট জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মনে করছেন তারা। বলছেন, রাজপথে পাল্টা কর্মসূচি নয়, বরং নিজেদের অবস্থান ও কর্মকাণ্ড দিয়ে জনগণকে আস্থায় আনাই বিএনপির লক্ষ্য। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অঙ্গীকার বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তবু রাজপথের আন্দোলনে সক্রিয় জামায়াত নেতৃত্বাধীন সংসদের বিরোধী জোট। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। সরকার গঠনের 2 মাসের মধ্যেই রাজপথে বিরোধী দলের এমন কর্মসূচিকে সন্দেহের চোখেই দেখছে বিএনপির তৃণমূল, যাদের কেউ রাজপথে মোকাবেলা করতে চান, আবার কেউ মনে করছেন বাস্তবতা বুঝতে পারবে জামায়াত। বিরোধী দল যদি ভুলটা সঠিকভাবে ধরে দেয়, তাহলে সেই ভুলকে আমরা রাষ্ট্রের ভালোর দিকে যদি হয় সেটা কাজ করতে হবে। আর যদি বিরোধী দল আমাদের দলকে ধ্বংস করার উদ্দেশ্যে মিথ্যা আচরণ করে, সেটা রুখে দিতে হবে। ওরা যেই আন্দোলন করতেছে সেটা সাধারণ মানুষ এবং জনগণের আন্দোলন না, সেটা হলো ওনাদের স্বার্থ হাসিলের একটা আন্দোলন। তারা যেই আন্দোলনগুলো করতে হচ্ছে জামাত, এটা মোড়ো বালকনেরা তারা রাষ্ট্রের ভালো চাচ্ছে না। সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিরোধী জোটের রাজপথের কর্মসূচিকে স্বাভাবিকভাবেই দেখতে চান বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, এটি গণতান্ত্রিক চর্চা। বলেন, জ্বালানি ইস্যুতে সরকার ও বিরোধী দল নিয়ে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর উদ্যোগ সহনশীল মানসিকতাই প্রমাণ করে। যে দল ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে তো নানা দিক, বিশেষ করে জনগণের স্বার্থটা তো সবচেয়ে বড় করে দেখতে হবে। এমনকি যারা মিছিল মিটিং করছে দাবি নিয়ে, সে দাবিগুলো কগনিজেন্সে নিয়ে তারা কি চাচ্ছে না চাচ্ছে, তো এটার জন্য তো একটু সুস্থির মাথায় চিন্তা করতে হবে, কথা বলতে হবে। যে বাংলাদেশের রাজনীতিতে আগে যে হটাও এবং থাকো জোর করে একটা প্রক্রিয়া ছিল, সেই জায়গায় কিন্তু উভয় অংশই সরে গেছে। এটাকে যদি এক জায়গায় এনে একত্রিত করে জাতীয় বৃহত্তর স্বার্থের জন্য এই মানসিকতাটাকে ধরে রাখা যায়, তাহলে দেশের অস্থিরতা কমবে। বিএনপি নেতারা জানান, নিজেদের কর্মকাণ্ড ও সদিচ্ছা জনগণের সামনে তুলে ধরাই বিএনপির লক্ষ্য। ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি আন্তরিক। সেক্ষেত্রে একই ইস্যুতে রাজপথে বিরোধী জোটের উস্কানির মুখে পাল্টা কর্মসূচি দেওয়ার কথা ভাবছে না বিএনপি। তাদের কোনো রকমের আন্দোলনের কারণে যদি জনজীবনের ভোগান্তি বাড়ে এবং এই দেশে কিছু সুবিধাবাদী চক্র আছে, তারা সুযোগ নেয়ার অপচেষ্টা করে, তখন একটা সমস্যা হবে। এছাড়া সাংঘর্ষিক কোনো অবস্থা হওয়ার মতো পরিবেশ আমরা দেখছি না, কারণ সরকারের পক্ষ থেকে আক্রমণাত্মকভাবে বিরোধী দলের কোনো কিছু দমন করার কোনো চেষ্টা বা অভিপ্রায় বা পরিকল্পনা আমাদের নাই।
খারাপটা হচ্ছে ওইটাই, যদি পরিকল্পিতভাবে একটা সরকারকে মানে অপপ্রচার, মিথ্যাচার, যেটা শেখ হাসিনা করেছিল, তাদের দাবি দেওয়া নিয়ে অবশ্যই কথা বলবেন, দাবি জানাবেন, এক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেটাও অবলম্বন করবেন, কিন্তু জনগণের নির্বাচিত একটা সরকারের যে মানে মেয়াদকাল এবং তার যে একটা কার্যক্রম, সেটা যেন প্রতিহত না হয়। দলের নীতি নির্ধারকদের মতে বিরোধী দল আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তবে জনগণকে সচেতন করে ইশতেহার ও জনকল্যাণে সরকারের লক্ষ্য পূরণই বিএনপির উদ্দেশ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন চলছে। বিরোধী নেতারা বলছেন বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও কার্যত অস্বীকার করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সংস্কার প্রস্তাবের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সরকার যেহেতু সংস্কার থেকে পিছু হটছে, তাই দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মনে করছে বিরোধী দল। শামীম রেজার প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলসহ সব মহলে রাষ্ট্র সংস্কারের জোর দাবি ওঠে। এর প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। দলের সাথে দফায় দফায় আলোচনার পর সংবিধান সংস্কারে জুলাই সনদ তৈরি করে এবং তা বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত হয়। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় মতপার্থক্য। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, বিএনপি নির্বাচনের পূর্বে গণভোটের পক্ষে থাকলেও জয়ী হওয়ার পর অবস্থান পরিবর্তন করে জাতিকে হতাশ করেছে। বলেন, সরকারি বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে। তারা আসলে অক্ষরে অক্ষরে যে কথাটা বলছেন সেটা অসত্য কথা, যে আসলে তারা মুখে বলছেন, কার্যত তারা টোটালি ভিন্ন ভূমিকা রেখেছেন। অলরেডি তো এটা ড্রপ হয়ে গেছে, অলরেডি এটাকে তারা কার্যত অস্বীকার করেছেন। আমাদের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল যে সংস্কার হবে এবং একটা গণতান্ত্রিক জনবান্ধব বাংলাদেশ হবে। তো সেটা থেকে যেহেতু সরকার ব্যাক অফ করেছে, পিছু হটেছে, ফলে আমাদেরকে সেটা আদায় করার জন্য জনগণকে সাথে নিয়ে আরও বড় ধরনের বৃহত্তর আন্দোলনে যাওয়ার কোনো বিকল্প নাই। দেশের মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, তো সবারই প্রত্যাশা ছিল যে গভর্নমেন্ট হ্যাঁ ভোটকে মূল্যায়ন করবে। এই জায়গাটায় সরকার প্রথমেই জনগণের সাথে কথা রক্ষা করে নাই। সরকার কয়েকটি সংস্কার অধ্যাদেশ বাতিল করে ইচ্ছে মতো সবকিছুই করছে বলেও দাবি বিরোধীদের। বলেন, শেখ হাসিনার শাসনের সবকিছু ফিরিয়ে আনছে বিএনপি। অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে, যার মধ্য দিয়ে পুরো সংস্কার প্রক্রিয়ার মেরুদণ্ড ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। এই সংস্কার ইস্যুতেই সরকারের সাথে বিরোধী দলের দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে, কারণ রাষ্ট্র সংস্কার এটা বিএনপির প্রতিশ্রুতি ছিল, এটা জাতীয় দাবি ছিল, এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। হাসিনা যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে এসে তিনি স্বৈরাচার হলেন, সেই স্বৈরাচারী সরকারকে যাতে সামনে স্বৈরাচারী কোনো সরকার না হয়, এই জন্যই তো এই পরিবর্তনের পরামর্শগুলো আসছে আমরা গণভোটে, যেটাকে আমরা পাশ করলাম। এটাকে অস্বীকার করা মানে হচ্ছে আবারও ফেসিবাদের জন্য রাস্তা আমাদেরকে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া। গণভোট ও জুলাই সনদ প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন না করলে রাজনৈতিক সংকট বাড়বে বলে মনে করছেন বিরোধী নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের আয়োজনে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, যাচ্ছি তার কাছে। ফয়সাল, সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে কারা এসেছেন, কি বলছেন জামায়াত নেতৃবৃন্দরা, জানাবেন আমাদের। গণরায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। এই মুহূর্তে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি মাত্রই এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও তার আগেই জাতীয় পর্যায়ের জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এবং 11 দলীয় জোটের অন্যতম নেতৃবৃন্দরা ইতিমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।
এছাড়া সারা দেশ থেকেই কিন্তু জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। মূলত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতেই সরকার গঠনের পর থেকেই জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোট যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, সেই আন্দোলন সংগ্রামে জুলাই যোদ্ধা এবং সেই জুলাইয়ের আহত পরিবারগুলোকে সম্পৃক্ত করার জন্যই মূলত আজকের এই সমাবেশ। আর এই সমাবেশেই মূলত জামায়াত ইসলাম সারা দেশ থেকেই জুলাই শহীদ পরিবার সহ আহত যোদ্ধাদেরকে নিয়ে এসেছেন এবং তাদের বক্তব্য শুনছেন। আমরা কিছুক্ষণ আগেই এখানে জুলাইয়ের যে সকল পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন তাদের প্রায় সকলের কণ্ঠে একটি বার্তাই তারা দিচ্ছিলেন, সরকার যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি যাতে তারা বাস্তবায়ন করেন এবং সরকারকে জুলাইয়ের যে চেতনা সেটি ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন জুলাই যোদ্ধা এবং পরিবারের সদস্যরা। তো এই ছিল এখান থেকে আমার কাছে রাব্বি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। হামের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। রাবি, এমন একটা জায়গাতে রয়েছে, খুব সত্যি কথা যে আপনি যদি এরকম একটা জায়গাতে আসেন বা যে কেউ এই ওয়ার্ড কিংবা যে আইসিইউ রয়েছে সংক্রামক ব্যাধি হাসপাতালের, যে কারণে আসলে মন খারাপ হতে বাধ্য। বিশেষ করে যে সমস্ত শিশুরা এই সংক্রামক ব্যাধি হাসপাতালে আসছেন তারা তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। তার ফলে যেটা হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ তারা উপজেলা পর্যায়ে চেষ্টা করেছেন, জেলা পর্যায়ে চেষ্টা করেছেন বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করার, চিকিৎসা দেওয়ার, সেই সমস্ত জায়গাতে সেই অর্থে আসলে ভালো চিকিৎসা কিংবা প্রত্যাশিত সেই চিকিৎসা তারা পাননি। তার ফলে সেখান থেকে আবার পাঠানো হয়েছে ঢাকার এই সংক্রামক ব্যাধি হাসপাতাল কিংবা ডিএনসিসি কোভিড হাসপাতাল, এই সমস্ত হাসপাতালে। তার ফলে যেটি হচ্ছে কি যে খুব শোচনীয় অবস্থায় এইরকম একটা হাসপাতালে তারা এসে ভর্তি হচ্ছেন এবং আপনি বুঝতেই পারছেন যে এত বেশি রোগীর চাপ যে ভেতরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো উপচে পড়ে, যে লবি রয়েছে, যে বারান্দা রয়েছে, হাঁটার যে জায়গাটুকু রয়েছে, সমস্ত জায়গাতে এর মধ্যে আসলে শিশুরা কি বলে একরকম গাদাগাদি করে থাকার মতো অবস্থা। আসলে এটি আসলে খুব কাছ থেকে ক্যামেরাতে দেখানোও খানিকটা বিড়ম্বনা, খানিকটা বিব্রতকর। আর যদিও আমরা সেই জায়গা থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে অনুমতি সাপেক্ষে এই সমস্ত অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকটি শিশুর অবস্থা খুবই 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 এক কথায় যে শোচনীয়, একটা খুব ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। বিশেষ করে হামের বিভিন্ন রকম উপসর্গের ফলে বেশিরভাগ শিশুরা আসলে নিউমোনিয়া হয়ে গিয়েছে, ব্যাপক রকমের শ্বাসকষ্ট হচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখছি যে নেবুলাইজার, সেন্ট্রাল অক্সিজেন কিংবা সিলিন্ডার অক্সিজেন, নানানভাবে তাদের সেই শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালু রাখার একটা প্রাণান্ত চেষ্টা। চিকিৎসক যারা রয়েছেন দায়িত্বে, নার্স যারা রয়েছেন দায়িত্বে, তারা তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিভাবকদের সেই সহযোগিতা, চিকিৎসক নার্সদের সেই আন্তরিকতা, সব মিলিয়ে চিকিৎসাটা চলছে ঠিকঠাক, কিন্তু সারা দেশের যে সার্বিক পরিস্থিতি হাম নিয়ে সেটি আসলে এখন পর্যন্ত খুব একটা সুখের নয়। রাব্বি। তাজনুর, আপনাকে ধন্যবাদ। বেঁচে নেই যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। সামাজিক মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি ফ্লোরিডা প্রশাসনের পক্ষ থেকে। সবশেষ তারা জানিয়েছিল তার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ফ্লোরিডার নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছিল তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা এখনও জানা সম্ভব হয়নি। আটককৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করে পুলিশ। আটককৃত ব্যক্তি লিমনের রুমমেট ছিল বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আটক হিশাম সালে আবু গরবেই নামের ওই ব্যক্তি একজন মার্কিন নাগরিক বলেও জানা গেছে। আমরা এখনো নাহিদাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কমিউনিটির সবার প্রতি অনুরোধ, কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন তাহলে দ্রুত আমাদের জানাবেন। এই মুহূর্তে তিনি জীবিত নাকি মৃত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার মতো তথ্য আমাদের কাছে নেই। বহু অনিশ্চয়তার পর শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। আজই ইসলামাবাদ যাওয়ার কথা মার্কিন আলোচকদেরও। তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার মধ্যরাতে রাওয়ালপিন্ডিতে পৌঁছায় তাদের বহনকারী বিমানটি। সে সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা স্বাগত জানান তাকে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তান যাচ্ছেন মার্কিন বিশেষ দূত
স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। তবে ইরানের দাবি ওয়াশিংটনের সাথে তাদের সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই। পাকিস্তানের মাধ্যমেই মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেয়া হবে তেহরানের অবস্থান ও পর্যবেক্ষণ। পাকিস্তানে বৈঠক শেষে ওমান ও রাশিয়া সফরের কথা রয়েছে আরাকচির। হরমুজ প্রণালীতে অচলাবস্থা কাটাতে ইউরোপের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্বের অন্যান্য দেশকেও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। গত সপ্তাহে ইউরোপ অনেক কিছু আলোচনা করেছে, কিন্তু সেসব তেমন কাজের কথা নয়। তারা হরমুজ খুলে দেয়া ইস্যুতে কার্যকর কিছু করলে অবশ্যই স্বাগত জানাবো। অন্যান্য দেশের জন্য একটি সতর্ক বার্তা, ইরানের মতো দেশের আদেশ মেনে নেবেন নাকি কোনো ব্যবস্থা নেবেন। একমাত্র যারা কিছু করতে পারে তারা হলো মার্কিন সামরিক বাহিনী। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ 6 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার দক্ষিণ লেবাননের বিন্ত জবেইলে হামলা চালায় আইডিএফ। এ সময় পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ যোদ্ধারাও। তেল আবিব জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি হয় ইসরায়েল ও লেবাননের মধ্যে। হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করার কথা জানায় বৈরুত। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 2,500 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 7,500-এর বেশি। আগামী 2-1 দিনের মধ্যেই রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তবে ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। শনিবার ধানমন্ডি লেক সহ 15 নং ওয়ার্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় প্রশাসক ধানমন্ডি লেকের আশপাশ যাতে ব্যবসায়ী কেন্দ্র না হয়ে যায় সে বিষয়ে নির্দেশনা দেন। ইজারাদারদের সতর্ক করে তিনি অতিরিক্ত দোকানপাট তুলে দেওয়ার নির্দেশ দেন। ডিএনসিসির প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের ময়লার স্টেশনগুলোকে দৃষ্টিনন্দন করা হচ্ছে, পথচারীদের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 2-1 দিনের মধ্যেই তাদের বিকল্প জায়গা আমরা ঘোষণা দেব এবং এর পরবর্তী সময়ে যাতে কেউ ফুটপাতে না থাকতে পারে, রাস্তা দখল করে থাকতে না পারে, সেই ব্যাপারে পুলিশ সহ সিটি কর্পোরেশন সেই ব্যাপারে আমরা অভিযান করব। ঐতিহাসিক জব্বারের বলি খেলার 117তম আসর আজ বিকেলে এই খেলায় অংশ নেবেন 120 জন বলি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে এই উপলক্ষে বসেছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। উৎসবমুখর এই আয়োজনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর রিফাত। ঐতিহাসিক এই বলি খেলা কখন থেকে শুরু হবে? মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? রাব্বি, ঐতিহাসিক যে জব্বারের বলি খেলা সেই মেলায় কিন্তু চট্টগ্রামের মানুষ সেই মেলায় আসার জন্য একেবারে পুরো বছর জুড়ে অপেক্ষা করে থাকেন। বিশেষ করে ঘরের যে গৃহিণীরা রয়েছেন তারা বিশেষ করে এই মেলায় আসার জন্য মুখিয়ে থাকেন, কারণ আপনি জেনে থাকবেন এই মেলায় বলা হয়ে থাকে চট্টগ্রামে আসলে কথিত আছে, জনশ্রুতি আছে যে এই মেলায় পাওয়া যায় না এমন কোনো জিনিস আসলে নেই। সারা বছর ঘরের একেবারে নিত্য ব্যবহার্য, প্রয়োজনীয়, অপরিহার্য যে জিনিসটি অর্থাৎ ঝাড়ু, সেই ঝাড়ুর জন্য কিন্তু মহিলারা একেবারে সকাল থেকেই ভিড় করে। আর আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেলায় শুরু থেকে কিন্তু দর্শনার্থীরা যেহেতু ফাঁকা জায়গার জন্য তারা আসছেন এবং ভিড় করছেন। সব মিলিয়ে মেলা একেবারে জমে উঠেছে এবং বলা চলে যে দুপুরের পর থেকে যে আসল যেই বিষয়টি অর্থাৎ যে খেলা, বলি খেলা, সেটি আসলে দুপুরের পর থেকে শুরু হবে। আমরা সন্ধ্যার আগে জানতে পারবো, তখন মেলা আরো জমে উঠবে। রিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল যমুনা নিউজে